হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। ওকে, বেশ। তাহলে আমরা শুরু করি। রেকর্ডিং চালু হয়ে গেছে। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পর্যন্ত করেছিলাম? সম্ভবত আমার যতদূর মনে পড়ছে, প্রতিবেদনের ভাগটা নিয়ে কথা বলেছিলাম, তাই না? যে দু ধরনের প্রতিবেদন, সম্পাদকীয় আর ঘটনা ভিত্তিক, পার্থক্যটা কোথায়, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো। হ্যাঁ স্যার। হুম। তাহলে আজকে চলে আসি একদম ঘটনা ভিত্তিক প্রতিবেদন বা সংবাদ ভিত্তিক প্রতিবেদন, সেটাকে কিভাবে লিখতে হয়, কিভাবে ডেভেলপ করতে হয়, সেই বিষয়টাকে নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখো। শেয়ার হয়েছে? হুম, আই হোপ হয়েছে। দেখা যাচ্ছে তো স্ক্রিন? ভিজিবল? ভিজিবল হয়েছে স্ক্রিন? হ্যাঁ স্যার। আচ্ছা, এগুলো তো আমরা আগের দিন বলেছি। আজকে চলে আসি একদম সংবাদ ভিত্তিক প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন, এইটা লেখার কি কি নিয়ম রয়েছে, কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেই জায়গাতে। প্রথম কথা হচ্ছে, একটা সংবাদ ভিত্তিক প্রতিবেদন কেন, যে কোনো প্রতিবেদনের প্রথম কাজ শিরোনাম, টাইটেল। এটা মাস্ট। খবরের কাগজে যখন আমরা কোনো একটা প্রতিবেদন পড়ি, রিপোর্ট পড়ি, আদৌ সেই রিপোর্টটা আমি পড়ব কিনা, এটা কিন্তু নির্ভর করে তার টাইটেলের উপর, তাই না? পুরো খবরের কাগজ অনেকেই পড়েন, কিন্তু যারা পুরো খবরের কাগজ পড়েন না, বেছে বেছে পড়েন, তাদের ক্ষেত্রে এই টাইটেলটা ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ তারা সবসময় মনে করে যে এই টাইটেলটা যদি আমাকে আকর্ষণ করে, তাহলে আমি এই নিউজটা পড়বো, আদারওয়াইজ আমি এই নিউজটা পড়বো না। এখন প্রশ্ন হচ্ছে, এখানে দেখো একটা কথা বলা আছে, শুধু শিরোনাম না, আকর্ষণীয় শিরোনাম। আকর্ষণীয় শিরোনাম বলতে ইন্টারেস্টিং হবে টাইটেলটা, বাট আকর্ষণীয় আর চটকদার দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। চটকদার বলতে কি বোঝানো হচ্ছে? ধরো তুমি এমন একটা শিরোনাম দিলে, যে এমন একটা টাইটেল দিলে, যে টাইটেলটা মানুষকে আকর্ষণ করছে কিন্তু নেতিবাচক অর্থে। যেমন আমরা আজকের দিনে যদি বিভিন্ন নিউজ পোর্টালগুলোর দিকে তাকাই, সেখানে যে ধরনের টাইটেল ব্যবহার করা হয় সেটা একদম চটকদার, যেটাকে ইংরেজিতে একটা শব্দ দিয়ে চিহ্নিত করা হয়, বলা হয় ক্লিক বেট। সুতরাং এই ক্লিক বেট ভিত্তিক টাইটেল কিন্তু আমাদের একদম চলবে না, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হেডিং এর সাথে ভেতরের যে বিষয় তার খুব একটা সম্পর্ক নেই। তাহলে আমরা যে টাইটেল দেব, সংক্ষিপ্ত টাইটেল হবে কিন্তু ইন্টারেস্টিং হবে। আমি পরে উদাহরণে আসছি কিভাবে এই টাইটেলটাকে আমরা এখানে প্রেজেন্ট করব। সেকেন্ড জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক কাজ করি, আমি বরং টাইটেলটা তোমাদের একটু শো করে দিই, তাহলে বেটার হবে, সুবিধা হবে। ধরো এই হচ্ছে আমাদের একটা টপিক, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একটি মিছিলের আয়োজন, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। তাহলে একটা নির্দিষ্ট ঘটনা বোঝাচ্ছে, সেই ঘটনাকে ডেভেলপ করতে হবে, ঘটনাতে কি কি ঘটতে পারে না ঘটতে পারে তার একটা ভাবনা চিন্তার বিন্যাস তোমার মধ্যে নিশ্চয়ই থাকবে, তার ভিত্তিতে এটাকে লিখতে হচ্ছে। এইবারে টাইটেলটা কি দেওয়া হলো? দেখো, সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিছিল, সামিল এলাকাবাসী। কি থাকছে না টাইটেলে? কোনো ক্রিয়াপদ থাকছে না।
কোনোদিন পূর্ণ বাক্যে কমপ্লিট সেন্টেন্সে কোনো টাইটেল হবে না। ধরো যদি এরকম বলতাম, সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে মিছিলের আয়োজন করা হয়েছে, সামিল হয়েছেন এলাকাবাসী, না, তা হবে না। খণ্ড বাক্যে কমপ্লিট সেন্টেন্স হবে না। যেমন ধরো যে কোনো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, টাইটেল কি হচ্ছে না, টাইটেল হচ্ছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, কমা, নিহত একাধিক। কমপ্লিট সেন্টেন্স হলো দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, নিহত হয়েছেন একাধিক, না। তাহলে শিরোনাম আমরা সবসময় কি করব, আমরা দেব খণ্ড বাক্য ব্যবহার করব, কমপ্লিট সেন্টেন্স আমরা কখনোই ব্যবহার করব না। এবং শিরোনামে একমাত্র যে পাংচুয়েশন মার্কটা ব্যবহার করা যাবে সেটা হচ্ছে কমা। কমা ছাড়া অন্য কোনো পাংচুয়েশন মার্ক আমরা এখানে ব্যবহার করতে পারবো না, দাঁড়িয়েও নয়। এবার শিরোনাম দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করো, যেহেতু এখানে আমি টাইপ করেছি বলে আমি এই অ্যাডভান্টেজটা নিতে পেরেছি। দেখুন, সাধারণ লেখাটা আমি নর্মাল লিখেছি, আর যেটা টাইটেলটা দিয়েছি ওটা বোল্ড ফন্টে দিয়েছি। কিন্তু তুমি তো পরীক্ষার ক্ষেত্রে বোল্ড ফন্ট ইউজ করতে পারবে না, হাতে লিখতে হবে তোমাকে সেক্ষেত্রে। তা বলে এক একটা শব্দের উপর 3-4 বার করে পেন বোলাবো তাহলেই সেটা বোল্ড ফন্ট হয়ে যাবে, না। ইভেন অন্য কালিও ব্যবহার করবে না, যে কালিতে তুমি উত্তর লেখা শুরু করেছো সেই কালিতেই কমপ্লিট করবে। যেটা করবে, চেষ্টা করো তোমার যে সাধারণ হাতের লেখার যে মাপ রয়েছে তার থেকে টাইটেলটা একটু বড় আকারে দিতে। মানে আহ ধরে নাও তোমার সাধারণ হাতের লেখা যদি ধরে নি 15 পয়েন্ট, 15 পয়েন্টসে আছে, তাহলে টাইটেলটা অন্তত 20 পয়েন্টসে নিয়ে যাই। আমি একদম টেকনিক্যাল ভাষায় বলছি, ফন্টের মাপটাকে 20 করে দিই। এইরকম ভাবে বিষয়টাকে ভাবতে পারো, কেমন? কিন্তু আহ কখনোই ডবল ব্যবহার করবে না, আর অন্য কালি ব্যবহার করবে না। যদি তুমি সাধারণ হাতের লেখার থেকে একটু বড় আকারে লিখে টাইটেলটা দাও, সেক্ষেত্রে আন্ডারলাইন না করলে কোনো ক্ষতি নেই, করলেও ক্ষতি নেই, না করলেও কোনো ক্ষতি নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে না, আমার সাধারণ যে হাতের লেখা সেইটার মাপটাই যথেষ্ট বড়, সুতরাং তার উপরে যদি আমি আরো বড় আকারে টাইটেলটা দিই সেটা অত্যন্ত বিসদৃশ্য দেখতে হবে, খুব খারাপ দেখতে লাগবে, তাহলে করো না, দরকার নেই। তাহলে সেক্ষেত্রে তুমি সাধারণ হাতের লেখাতেই লেখো এবং টাইটেলটা আন্ডারলাইন করে দাও। সুতরাং আই হোপ টাইটেল সংক্রান্ত বিষয়টা সবার কাছে পরিষ্কার। বলো, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো- কারোর কোনো স্যার কোয়ারিজ ওই আছে টাইটেল নিয়ে থাকলে করো। স্যার ক্রিয়াপদ থাকবে না, ওই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? ওই যে বললাম, দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত শতাধিক, স্যার ক্রিয়াপদ কোথায় এখানে? দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, নিহত হয়েছেন শতাধিক, এরকম ভাবে কি বলছি? আমরা বলছি না তো। তার মানে আমরা ভার্বকে এখান থেকে বাদ দিচ্ছি, ক্রিয়াপদকে বাদ দিচ্ছি। বোঝা গেছে ব্যাপারটা? স্যার হ্যাঁ স্যার। স্যার তা মোটামুটি কতগুলো ওয়ার্ড লিখতে হবে টাইটেলে? ওরকম কোনো ব্যাপার নেই, সেটা নির্ভর করছে তোমার টপিকের উপরে। হ্যাঁ, দীর্ঘ টাইটেল তো হবে না, এমন নয় যে তুমি টাইটেলেই সব কথা বলে দিলে, তাহলে তো আর বাকি কথা বলার জন্য তোমার রিপোর্ট কেউ পড়বে না। সংক্ষিপ্ত আকারে, যতটা সংক্ষিপ্ত ভাবে মূল কথা বলা যায় ততটাই, কোনো নির্দিষ্ট শব্দ সংখ্যার ব্যাপার নেই এখানে। বেশ, ঠিক আছে স্যার। ওকে। তাহলে আশা করি এই পয়েন্টটা পরিষ্কার। আর কারো কিছু বক্তব্য থাকলে বলে ফেল। আচ্ছা, তাহলে এইবার চলে যাই নেক্সট পয়েন্টে। নেক্সট পয়েন্টটা কি বলছে? প্রতিবেদনের সূচনার বাঁদিকে প্রতিবেদকের পরিচয়, স্থান আর তারিখ লিখতে হবে। এইবারে একটু বিষয়টা নিয়ে আমরা কথা বলি।
আমাদের আজকের দিনে যে প্রতিবেদনগুলো খবরের কাগজে দেখি তার সবকটার ক্ষেত্রে যে এই ফরম্যাটটাকে মেনটেন করা হয় এমনটা নয়। আমি আগেই তোমাদের বলেছি যে এখন অনেক বদল হয়েছে, টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে নানাভাবে নিজেদেরকে ডেভেলপ করতে হয়েছে নিউজ মিডিয়াকে। সব থেকে বড় কথা হলো আহ জেলার যে সংবাদদাতা তার কাজটা এখন অনেক সহজ হয়ে গেছে কম্পারেটিভলি, কারণ খবর পাঠানোর জন্য কিন্তু ইজিলি আজকে প্রযুক্তির সাহায্য নেওয়া যায়। যখন একটা নিউজ পেপার ছাপানো হচ্ছে, আগে সমস্ত নিউজ পেপার কলকাতাতেই ছাপানো হতো, এখন সেটা হয় না। প্রত্যেকটা জেলার কাছাকাছি অঞ্চলে বিভিন্ন জায়গায় প্রিন্টিং প্রেস করা আছে, সেই কাগজের ফরম্যাট চলে যাচ্ছে অনলাইনে, তারপর সেটাকে প্রিন্ট করা হচ্ছে বিভিন্ন জেলায়। আমরা এক্ষেত্রে যে ফরম্যাটটা ফলো করছি ট্র্যাডিশনাল ফরম্যাট, সংবাদ ভিত্তিক প্রতিবেদন লেখার ট্র্যাডিশনাল ফরম্যাট। সেই ফরম্যাটে আমাদের প্রথম কাজ হচ্ছে বাঁ দিকে নিজস্ব সংবাদদাতা, প্রথম এই কথাটা লিখবো। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের যে ফরম্যাটটা বলছি তোমরা হয়তো বলবে অমুক বইয়ে এই আছে, তমুক জায়গায় সেই আছে। আমি কোন বইয়ে কি আছে তার জাস্টিফিকেশন কিন্তু দিতে পারবো না, অনেক বইয়েই ঠিক আছে। আমি এক্ষেত্রে যেটা বলছি সেটা একটা ফরম্যাট, তোমরা এই ফরম্যাটটা ফলো করলে ডেফিনেটলি নাম্বার পাবে। এর বাইরে যদি অন্য কোনো ফরম্যাট ফলো করতে চাও সেটা নিজের দায়িত্বে করতে পারো, সেক্ষেত্রে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমি আমার ফরম্যাটের জাস্টিফিকেশনটা দিতে পারবো, অন্য ফরম্যাটটা চলবে কি চলবে না সেটার কোনো জাস্টিফিকেশন কিন্তু আমি দিতে পারবো না। তাহলে প্রথম হচ্ছে নিজস্ব সংবাদদাতা, এটা অবশ্যই রাখবো। এখানে অন্য কোনো কথা যদি বলি যে বিশেষ সংবাদদাতা লেখা যাবে কিনা, আমার অত ভাবার দরকারই নেই, কারণ আমি তো কোনো চাকরি সূত্রে যাচ্ছি না, পরীক্ষার ক্ষেত্রে। তাহলে পরীক্ষার ক্ষেত্রে প্রতিবেদকের পরিচয়টা দিতে হয়, সেই কারণে নিজস্ব সংবাদদাতা হয়ে গেল। তারপরে কমা দিলে, কমা দিয়ে বলছে কি, এইবার বলছে দেখো প্রতিবেদকের পরিচয় তো হলো, স্থান আর তারিখ। স্থান হচ্ছে ক অঞ্চল, এই যে এখানে আমরা কি করলাম, ক অঞ্চল। আচ্ছা, ক অঞ্চল কেন দিচ্ছি, তার কারণ হচ্ছে কোশ্চেন পেপারের ওপরেই দেখবে ব্যক্তি নাম বা স্থান নামের পরিবর্তে বলা হচ্ছে এক্স ওয়াই জেড বা ক খ গ ইত্যাদি ব্যবহার করুন। সুতরাং আমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমরা কোনো ব্যক্তি নাম বা জায়গার নাম নির্দিষ্ট করে ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের পার্সোনাল আইডেন্টিটি যাতে কোনোভাবে প্রকাশ না হয়, ডিসক্লোজড না হয়, সেই কারণেই এই ব্যবস্থা নেওয়া। আমি যে অঞ্চলটায় বাস করি থাকি সেটাও কিন্তু আমার একটা পার্সোনাল আইডেন্টিটি, সেটা আমার একটা পরিচয়। সেই পরিচয়টাও যাতে এক্সামিনারের কাছে প্রকাশ না পায়, সেই কারণেই আমরা এটাকে প্রকাশ করতে পারছি না। তাহলে আমরা স্থান নামের জায়গায় কি করলাম, ক অঞ্চল লিখেছি। তা তুমি ক অঞ্চল না লিখে খ লিখতে পারো, গ লিখতে পারো, এক্স ওয়াই জেড যা ইচ্ছে লিখতে পারো। আসলে এটা বোঝানোর দরকার যে তুমি জানো এখানে জায়গার নামটা দিতে হয়, এইটাই, এর বেশি কিছু নয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, যদি এমন কোনো টপিক দেয় যেখানে প্রশ্নপত্রেই কোথায় ঘটনাটা ঘটেছে সেটা উল্লেখ করা আছে, সেখানে তুমি জায়গার নাম বসাতেই পারো। যেমন আমি তোমাদেরকে বলেছিলাম নিশ্চয়ই লাস্ট ক্লাসে, মিসলেনিয়াস পরীক্ষায় প্রশ্ন এসেছিল, সুন্দরবন সংলগ্ন একটি লোকালয়ে হঠাৎ করে বাঘের হানায় বিপর্যস্ত জনজীবন, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন। তাহলে আমাকে কোশ্চেন পেপারেই বলে দিচ্ছে যে সুন্দরবন সংলগ্ন একটি লোকালয়ে। এইবারে কোচবিহারে বসে যে পরীক্ষা দেবে তার ক্ষেত্রেও সুন্দরবন, আর কাকদ্বীপে বসে যে পরীক্ষা দেবে তার ক্ষেত্রেও সুন্দরবন। এইখানে আমি যদি সুন্দরবন সংলগ্ন কোনো একটা জায়গার নাম উল্লেখ করি, ক্যানিং, গোসাবা, কাকদ্বীপ যাই হোক না কেন,
যে কোনো একটা প্রতিনিধি স্থানীয়, তাহলে সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। কেন নেই? তার কারণ প্রশ্নপত্রে আমাকে জায়গার নামটা মেনশন করে দিয়েছে, আমি সেখানে মেনশন করলে কোনোভাবে আমার পরিচয় প্রকাশ পাচ্ছে না। তাহলে একমাত্র প্রশ্নপত্রে যদি বলা থাকে জায়গার নাম, সেক্ষেত্রেই তুমি জায়গার নাম ব্যবহার করবে, আদারওয়াইজ জায়গার নাম ব্যবহার করবে না, কোনোভাবেই ব্যবহার করবে না। নেক্সট কি বলা হয়েছে? তারিখ। আচ্ছা, তারিখের ক্ষেত্রে কি হবে? আমি এখানে 1 মার্চ লিখেছি, লক্ষ্য করে দেখো পয়লা বলছি কিন্তু লা কথাটা লিখিনি। যদি বলি 2রা আগস্ট, রা কথাটা লিখবো না। যদি বলি 5ই জুন, হ্রস্বই কথাটা লিখবো না। আমরা তারিখের যে ডিজিটটা আছে সেটা বাংলায় বসাবো, তার পাশে মাসটা লিখে দেবো, ব্যাস, আর কিচ্ছু না। এইবার তারিখের কোন ডিজিটটা বসাবে? যেদিন আমি পরীক্ষা দিচ্ছি সেই দিনের তারিখটাই দেব। অর্থাৎ আমি আজকে পরীক্ষা দিচ্ছি, তাহলে এখানে তারিখ বসবে 6 জুন। কিন্তু এখানেও ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম? ধরে নাও তোমার পরীক্ষা হচ্ছে ধরলাম যে জুলাই মাসে বা জুন মাসে, আর তোমাকে যে প্রতিবেদনটা লিখতে দেওয়া হয়েছে সেই প্রতিবেদনটাতে বলা হচ্ছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনার এলাকায় অনুষ্ঠিত একটি বা আপনার এলাকার একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ উল্লেখ করে একটি প্রতিবেদন রচনা করুন। তাহলে আমাকে কোন মাসে বসে লিখতে দিচ্ছে? জুন মাসে। জুন মাসের আমি 6 তারিখে বসে লিখছি। আর লিখতে দিয়েছে কি? প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। তাহলে এই ক্ষেত্রে আমি ডেফিনেটলি তারিখ রাখবো 26 জানুয়ারি। তখন আমাকে ভেবে নিতে হবে ডেফিনেটলি আমি নিশ্চয়ই সেই অনুষ্ঠানটাই উপস্থিত ছিলাম, সেই অনুষ্ঠানটা চোখের সামনে দেখছি, দেখে তারপরে আমি লিখছি। একজন প্রতিবেদক, একজন রিপোর্টার, তিনি জানুয়ারি মাসের অনুষ্ঠানের খবর যদি জুন মাসে দেন, সেই কাগজ তো বাজারে চলা ছেড়ে দাও, কেউ ঠোঙাও করবে না। তাহলে যদি কোনো ঘটনা উল্লেখ করে দেয় কোশ্চেন পেপারে, সেক্ষেত্রে আমরা নির্দিষ্ট যে ঘটনা উল্লেখ করা হচ্ছে সেই ঘটনা যে তারিখে ঘটেছে আমরা সেই তারিখটা সেখানে মেনশন করব, আমি যেদিন বসেই পরীক্ষা দিই না কেন। আচ্ছা, এইখানে আরেকটা প্রশ্ন তোমাদের চলে আসে। এত ঘটনা চারপাশে ঘটছে, তার প্রত্যেকটা তারিখ, কবে হয়েছে, কি বৃত্তান্ত, এত তথ্য কি আমি মনে রাখতে পারি? বা মনে রাখা কি আদৌ সম্ভব? একদমই না, মনে রাখার চেষ্টাও করবে না। যদি তোমাকে বাস্তবে প্র্যাকটিক্যালি ঘটে যাওয়া কোনো বিষয় নিয়ে প্রতিবেদন লিখতে দেওয়া হয়, তুমি নিশ্চিন্ত থাকতে পারো তার জন্য প্রয়োজনীয় ইনফরমেশন তোমাকে সাপ্লাই করে দেওয়া হবে। এখনো পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে যখনই আমরা দেখছি যে সত্যি অরিজিনাল কোনো ঘটনা নিয়ে প্রতিবেদন লিখতে দিয়েছে, কোশ্চেন পেপারে কিন্তু তথ্যগুলো দিয়ে দিয়েছে, কবে হয়েছে, কি কারণে হয়েছে, কে উপস্থিত ছিলেন। তার কারণ হলো, মাথায় রাখবে, এই পরীক্ষাটা তোমার জেনারেল নলেজের পরীক্ষা নয় যে তামিলনাড়ুতে আহ, বিমান দুর্ঘটনার উপর একটি প্রতিবেদন রচনা করুন। আমার কাছে কোনো তথ্য নেই, সত্যি একটা বিমান দুর্ঘটনা হয়তো তামিলনাড়ুতে হয়েছে, না, সেটা কখনোই হয় না, কখনোই তোমাকে দেওয়া হয় না। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। তাহলে এই ব্যাপারটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই যদি সেই বিষয়ে আমার কাছে ইনফরমেশন না থাকে। যদি বাস্তবের কোনো ঘটনা নিয়ে লিখতে হয়, তোমাকে ইনফরমেশন, তথ্য, ডেটা যা কিছু আছে এভরিথিং সাপ্লাই করেই দেওয়া হবে। তোমার কাজ হচ্ছে সেটাকে ফরম্যাটে ফেলে দেওয়া, এছাড়া তোমার আর অন্য কোনো কাজ কিন্তু নেই। আমাদের এক্ষেত্রে কোশ্চেন যেটা দিয়েছে একটা কাল্পনিক বিষয়, আমরা ধরে নিচ্ছি যে অঞ্চলে আমি থাকি সেই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য একটা মিছিল অ্যারেঞ্জ করা হয়েছে, এটা ধরে নিয়ে আমরা এগোচ্ছি। তাহলে এটা তো কাল্পনিক, কাল্পনিকের ক্ষেত্রে কোনো ডেটা তোমাকে দেওয়া হবে না, নাও দিতে পারে, মানে দিলেও ক্ষতি নেই, বাট না দেওয়ার সম্ভাবনাও আছে।
সেখানে তাহলে কি করবে, সেখানে আমরা ভেবে নেব বিষয়টা। তাহলে আমরা অঞ্চলের কথা বললাম, তারিখের কথা বললাম। তাহলে এই পয়েন্টটা, পরিচয়, স্থান, তারিখ আর ব্যক্তি নাম স্থান নামের পরিবর্তে নিজের নাম ব্যবহার করা যাবে না, এই বিষয়টা পরিষ্কার হয়েছে সবার কাছে? হ্যাঁ স্যার। বেশ, এইবার আমরা চলে আসব পরের পয়েন্টে। প্রতিবেদনের ঘটনার বর্ণনার মধ্যে যাতে, আচ্ছা এক কাজ করি, আমি এই পয়েন্টটায় পরে আসবো। আমি লাস্টের এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আগে বলি, তাহলে বিষয়টাকে এস্টাবলিশ করতে অনেকটা সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে, সংবাদ ভিত্তিক প্রতিবেদনে ব্যক্তিগত মতামত থাকবে না, থাকবে কি, ঘটনার বিস্তৃত বর্ণনা। তাহলে প্রতিবেদকের কাজ কি এখানে? প্রতিবেদক একজন কমেন্ট্রেটর। কেমন? তিনি কমেন্ট্রি করছেন, তিনি যা দেখছেন সেটাকে নোট ডাউন করে পাঠিয়ে দিচ্ছেন পাঠকের কাছে। যেটা তিনি দেখলেন, যে ঘটনাকে তিনি ফেস করলেন, সেই ঘটনার ভালো মন্দ, সেই ঘটনার ভ্যালু জাজমেন্ট, তার এথিক্যাল ভ্যালু, নৈতিক দিক থেকে কাজটা ঠিক হয়েছে কিনা, এর কোনো কিছু বলার অধিকারী তিনি নন। তিনি কোনো পরামর্শ দেওয়ার অধিকারী নন। তার ফলে আমরাও আমাদের লেখার মধ্যে এটা ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে, এক্ষেত্রে আর কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, এগুলো কোনো কিছু মেনশন করব না। ধরে নাও রক্তদান শিবির নিয়ে তুমি একটা প্রতিবেদন লিখছো, রক্তদান কেন করা উচিত এই বিষয়ে তোমার কোনো বক্তব্য সেখানে থাকবে না, কারণ তুমি তো একটা রক্তদান শিবির ভিজিট করতে গেছো। সেখানে কি ঘটছে সেই বক্তব্যটা থাকবে। হতে পারে সেই রক্তদান শিবিরে উপস্থিত কোনো এক চিকিৎসকের বক্তব্য তুমি বলছো, যে কেন রক্তদান করা উচিত, তাতে কোনো ক্ষতি হয় না, ইত্যাদি ইত্যাদি। সেটা সেই চিকিৎসকের বক্তব্য, তোমার বক্তব্য কিন্তু নয় সেটা। তাহলে পার্সোনাল ওপিনিয়ন, ব্যক্তিগতভাবে কোনো কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ, তার কোনোটাই যেন আমাদের এই ধরনের প্রতিবেদনে না আসে। আমরা কি করব? ঘটনার বর্ণনা দেব। এবার এই ঘটনার বর্ণনা দেওয়ার ক্ষেত্রে 4টে অংশের কথা বলা হচ্ছে। শিরোনাম তো অলরেডি হলো, ঘটনার সূচনা, বিবরণ, সমাপ্তি। তাহলে এই যে ঘটনার বিস্তৃত বর্ণনা, বা এই সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত একটা লেখাকে যদি ডেভেলপ করতে হয়, তাহলে একটা ছোট্ট ফর্মুলা আমরা প্রয়োগ করব। তার মধ্যে দিয়েই কিন্তু প্রতিবেদনের 90% কাজ আমাদের